আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। ঢাকার অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করতে চায় বেইজিং, তাই তিস্তা ইস্যুতে বাংলাদেশে চীনের সমর্থন অব্যাহত থাকবে। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের বা অন্য কারো বিষয় থাকলে তা চীনের ভাবনার বিষয় নয়, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আর তার দেশ প্রস্তাবিত করিডোর সবাইকে অর্থনৈতিকভাবে উপকৃত করবে বলেও জানান রাষ্ট্রদূত। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে কৌশলগত পর্যায়ে সম্পর্ক উন্নীত হয়েছে। And the second one, as to the Tista River, I believe the most important is now the roadmap is started here. When our expert will come, it will work with the relevant agencies, Water Resources Ministry yearly on this. But I believe it will come very soon. সারা দেশে বছরব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। নানা আয়োজনে নজরুল বর্ষকে সফল করার আহ্বান জানান তিনি। মতবিনিময়ে বলেন, নজরুল গবেষক ও শিল্পীদের দেয়া পরামর্শ বিশ্লেষণ করে তা বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। এ সময় বিশেষ স্মারক, ডাক টিকিট ও নজরুল বর্ষের লোগো উন্মোচন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। অভিন্ন প্রশ্নপত্রে দেশ জুড়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। গেলবারের তুলনায় যা প্রায় 20,000 বেশি। পরীক্ষা অনুষ্ঠিত হলো 2,997টি কেন্দ্রে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় সকাল 10টায়, চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্ট নাগাদ শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানবো এইচএসসি পরীক্ষার খবরাখবর। রাজধানীর আজিমপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আজিমপুরে রয়েছেন, সকাল থেকে আপনি আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন। এখনকার পরিস্থিতি জানাবেন, পরিবেশ কেমন, শিক্ষার্থীরা কি বলছেন? একটু আগে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে। আমার পেছনের শিক্ষার্থী দেখে হয়তো অনুমান করতেই পারছেন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলছিল এবং একটু আগেই এইচএসসির যে প্রথম পরীক্ষা সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছে এবং এবার যে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু আমাদের সাথে একটু আগে শিক্ষা সমন্বয় বোর্ডের যিনি সভাপতি তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন পুরো বাংলাদেশেই আসলে শান্তিপূর্ণভাবে যে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং তিনি সব বুড়ি খোঁজ নিয়েছেন, তেমন কোনো সমস্যা তার চোখে পড়েনি। এবং আমরা দেখেছি আসলে সকাল থেকেই অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন, যেহেতু ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, যার প্রভাব কিন্তু জীবনে অনেক পড়ে। তার এর ফলাফল, এইচএসসির ফলাফল কিন্তু জীবনে অনেক বড় ধরনের প্রভাব ফেলে। ফলে শিক্ষার্থীরা কিছুটা নার্ভাস ছিল। অভিভাবকদের সাথে কথা হয়েছে, অভিভাবক জানিয়েছেন যে এবার যেহেতু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে, ফলে এই যে উদ্যোগ নিয়েছে সরকার, এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। তাছাড়া যারা অভিভাবক রয়েছে তারা আরও বলেছে যে কোনোভাবে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু একটু আগেই পরীক্ষা শেষ হয়েছে, তারা বলেছে বাংলা প্রথম পত্রের যে পরীক্ষা সেটি আসলে তুলনামূলকভাবে সহজই হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, তেমন কঠিন হয়নি। তবে শিক্ষার্থীরা বলছে যে এমসিকিউ যে অংশটি 30 নম্বরের যে এমসিকিউ অংশটি সেটা কিছুটা কঠিন হয়েছে, তাছাড়া তেমন কোনো সমস্যা হয়নি এবং তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে। তো আমার কাছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে সর্বশেষ এই তথ্য ছিল।
আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছেন। কনিক, আমরা রাজধানী থেকে জানছিলাম কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা অভিন্ন প্রশ্নপত্র নিয়ে কি বলছেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা আপনার কাছে জানাবেন। জয়ী, অপ্রীতিকর কোনো ঘটনার খবর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে এখানে 111টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। বলে রাখি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 73,037 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে একটি কেন্দ্রে আমরা আছি এবং সেখানে পরীক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু পরীক্ষা শেষে তারা বের হয়ে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলারও চেষ্টা করেছি এবং প্রত্যেকে বলছেন এবার যে প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে সেখানে আসলে সব শিক্ষা বোর্ড যেগুলি আছে সেখানে যেহেতু এক প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সুতরাং ভিন্ন ভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষার্থীরা যেভাবে মূল্যায়িত হতো সেখানে আর সুযোগটি থাকছে না। সুতরাং প্রত্যেককে একইভাবে মূল্যায়নের সুযোগ থাকবে এবং মেধার মূল্যায়নটি অন্যভাবে হবে, এটি তারা বলছেন। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। এবারে প্রশ্নপত্র কেমন হয়েছে? এবারে প্রশ্নপত্র হয়েছে অনেক স্ট্যান্ডার্ড। কিন্তু শিক্ষামন্ত্রী আমরা কথা বলতে চাই যে শিক্ষামন্ত্রী এবার অনেক ভালো প্রশ্ন, মানে স্ট্যান্ডার্ড যা বলে স্ট্যান্ডার্ড প্রশ্ন। এমসিকিউ কেমন হয়েছে? জি, এমসিকিউ একটু হার্ড ছিল আর কি। সিকিউ এমনি তুলনামূলক সহজ হয়েছে, মানে 11টা দেওয়ার মতোই, কিন্তু এমসিকিউ হার্ড হয়েছে অনেক। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এবারে প্রশ্নপত্র তো সব বোর্ডে একই ধরনের প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, এক্ষেত্রে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? সিকিউ সহজ হয়েছে, বাট গার্লফ্রেন্ডের নিয়ে দোয়া নিয়ে পরীক্ষা দিতে আসি তাইলেও এমসিকিউ হার্ড হয়েছে। শুনছিলেন যে শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছিলেন যে আসলে তাদের মতো করে, এবং আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে, শনিবার দিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। বলে রাখি যে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যারা আছেন, ম্যাজিস্ট্রেট যারা আছেন এবং যারা সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করেছেন প্রত্যেকে চেষ্টা করেছেন যে প্রশ্নপত্র ফাঁস কিংবা গুজব ঠেকাতে যে ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটি কিন্তু এইবারের পরীক্ষায় সেটি নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন এবং পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবেই কিন্তু পরীক্ষাটি শেষ হয়েছে। জয়ী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানছিলাম এইচএসসি এবং সমমান পরীক্ষার সবশেষ খবরাখবর। 33% শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা থেকে ঝরে পড়া মোটেও সুখকর নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জানান, কারিগরি শিক্ষায় পরীক্ষায় অংশ নেয়নি 34% আর মাদ্রাসা শিক্ষায় 44%। Nearly 33% students drop out. They are not appearing in the exam HSC. 54% from our technical education and 44% drop out from our madrasa education. It's not good news for us while we are talking about our education system in our country. আপিল বিভাগের এক রায়ে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে নতুন প্রধান শিক্ষক। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ 13 বছর ধরে চলে আসা সংকট সমাধান করে দেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জটিলতাও কাটল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। অচল অবস্থার অবসানে 32,000 শিক্ষকের পদোন্নতির মামলার শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই মামলারই রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। জানান, 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন, যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন সরকারি হয়েছেন তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। সর্বোচ্চ আদালতের এ রায়ে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বলেন, সার্থক হয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম। আজকে মাননীয় আদালত আমাদের সরকারি শিক্ষকদের যে মামলাটা ছিল সেই মামলায় আমাদের শিক্ষকদের পক্ষে রায় এসেছে এবং আমাদের পদোন্নতির দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছে আজকে রায়ের মাধ্যমে। আমরা যদিও শুনেছি আপিল অ্যালাউড,
মানে আমাদের পক্ষে রায় এসেছে। আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আরও প্রায় 13,500 মামলা বিচারাধীন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, এগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কোনো দেশের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হবে না, একথা বলেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ও বিরোধী দল একসাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। চিফ হুইপ বলেন, সংসদের বাইরে সংস্কার নিয়ে আলোচনা চলতে পারে, তবে শিগগিরই সংবিধান সংশোধন সম্ভব হবে না। আমরা যেটা চাই সেটা হলো একটা সমঝোতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে নেইবারিং কান্ট্রি আমরা একসাথে থাকতে চাই, এইটুকু আমাদের চাওয়া হলো এইটুকু। উনিও যত যে উনি এই বাংলাদেশের কোনো মাটি, তার হিসাবের বক্তব্য, কোনো মাটি কোনো দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, অর্থাৎ কোনো ইনফ্লুয়েন্স হবে না। আর আমরা চাই না পাশের দেশে কেউ কিছু কথা বলবে। খসড়া অনুযায়ী আইন হলে মানবাধিকার কমিশনের ক্ষমতা সংকুচিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারের সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, খসড়ার কিছু বিধান বহাল থাকলে কমিশনের স্বাধীনভাবে তদন্তের সক্ষমতা সীমিত হতে পারে। খসড়ার 13 নম্বর ধারায় কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতা থেকে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটক কেন্দ্র পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে গোপন অভিযোগ তদন্তে কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আজও হাম উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সিলেট ও বরিশালে। সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে 4 মাসের হুমায়রা হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে 84 জনের মৃত্যু হয়েছে, আর চিকিৎসাধীন রয়েছেন 2 শতাধিক। এছাড়া বরিশালে হাম উপসর্গে গত 24 ঘন্টায় আরেক 4 মাসের শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল মেডিকেলে হাম ও উপসর্গে 35 জনের প্রাণহানি হলো। জুলাই আগস্ট মাস ডেঙ্গুর ভয়াবহতা বাড়াতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সার্বিক প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের। আমরা গত 2 মাস যাবৎ কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপ টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত। প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা, এটাতে আমরা দেখেন আমরা সমন্বিত একটা প্রচেষ্টা, ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ, ডাক্তার, সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সকাল 10:30টার দিকে BG148 ফ্লাইটে যৌথ অভিযান চালানো হয়। বিমানের কার্গো হোল থেকে 160টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 19 কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানটি পরিচালনা করে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি, তবে অব্যাহত রয়েছে ভাঙন। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি অপরিবর্তিত রয়েছে, তবে কিছুটা বেড়েছে করতোয়া নদীর পানি। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 1 সপ্তাহে 4 উপজেলার 1000 পরিবারের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। পানির নিচে 900 বিঘা জমির ফসল। কুড়িগ্রামের নদ নদীর পানি কমছে, তবে 40টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। আর সিরাজগঞ্জে ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ফের হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বুধবার রাতে মংডু ও বুথিডং অঞ্চলে এই 3 দফায় 17টি বোমা ফেলা হয়। আহত হয় 2 শিশুসহ 3 জন। বিধ্বস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি। সীমান্তের খুব কাছাকাছি হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে টেকনাফেও। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
বুধবার রাতে বুথিডং ও মংডু শহরে একযোগে চালানো এই হামলায় 2 শিশুসহ আহত হয়েছেন অন্তত 3 জন। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। বাংলাদেশের একেবারে নিকটবর্তী এলাকায় পরপর এই হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সীমান্ত এলাকায়। স্থানীয়রা বলছেন রাত 10টার দিকে রাখাইনের পশ্চিম সীমান্তবর্তী মংডু শহর ও পার্শ্ববর্তী এলাকায় জেট ফাইটার বিমান থেকে শুরু হয় হামলা। 3 দফায় মোট 17টি বোমা ফেলা হয় অঞ্চলটিতে। এর আগে সকাল 10টার দিকে বুথিডং টাউনশিপের একটি মুসলিম অধ্যুষিত গ্রামেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এ সময় গ্রামটিতে নিক্ষেপ করা হয় 500 পাউন্ডের 2টি বোমা। এতে বেশ কয়েকজনের হতাহতের শঙ্কা স্থানীয়দের। বিস্ফোরণে গ্রামটির প্রায় 10টি মুসলিম বাড়িঘর ধসে পড়েছে। স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির কারণে বিমানের শব্দ তারা আগে থেকে শুনতে পাননি। গেল 24 জুন মংডু শহরে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। ওই হামলায় 2 শিক্ষার্থী আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক অবকাঠামো। এছাড়া জুনের মাঝামাঝি অঞ্চলটির সরকারি আবাসন, ক্লিনিক ও বাজারে জান্তার হামলায় প্রাণ যায় 10 বেসামরিক নাগরিকের। আহত হন অন্তত 17 জন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। সকাল 7:30টায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইট। বাংলাদেশে ছাড়াও খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন অন্তত 90টি দেশের প্রতিনিধিরা। জানাজায় অংশ নিয়ে 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ছেলে মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব নেন। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বৈঠক শেষে দেয়া বিবৃতিতে এই কথা জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে পরবর্তী বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে আলোচনায় কোনো কার্যকরী চুক্তি কিংবা সিদ্ধান্তে একমত হওয়ার বিষয়ে আসেনি কোনো ঘোষণা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, জায়নবাদীদের যে কোনো হামলার কঠোর জবাব দেবে বিপ্লবী গার্ড। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।